নমস্কার, আমি রথীন্দ্র নারায়ণ সেনগুপ্ত। আমার আজকের প্রতিবেদন টালিগঞ্জ ইন্ডাস্ট্রির অধীনে তৈরি হওয়া বাংলা ছবিগুলো কি আদপেই গ্রহণযোগ্য। 90 দশকের পর থেকে টালিগঞ্জ ইন্ডাস্ট্রি থেকে তৈরি হওয়া বাংলা ছবিগুলোর মধ্যে কতগুলো ছবি হৃদয়গ্রাহী হয়ে উঠতে পেরেছে আজ অবধি। অর্থাৎ গল্প ও অভিনয় মিলিয়ে যে কাজ হৃদয়গ্রাহী হয়, আমি শুধু তার কথাই বলছি। আমার এই প্রতিবেদনে ছবির বাণিজ্যিক সাফল্য অথবা ব্যক্তিগতভাবে কিছু জনের আর্থিক সচ্ছলতা বৃদ্ধির বিষয়টি একেবারেই আলোচ্য নয়। বিশ্বের সর্বত্রই ছবি দেখে উপভোগ করার ক্ষেত্রে দুই প্রকারের সিনেমাপ্রেমিক মানুষ থেকে থাকে। প্রথম প্রকারটি অর্থহীন মনোরঞ্জন মুখর ছবি দেখতে পছন্দ করে এবং তাদের মানসিকতাটা হচ্ছে দেখো, দেখে আনন্দ পাও, মাথাতে চাপ না নিয়ে ভুলে যাও। আর অন্য প্রকারটি হচ্ছে গল্পে ও অভিনয়ে দুটোতেই স্বাভাবিক ও বাস্তবধর্মী হতে হবে এবং অর্থাৎ প্রামাণ্য চিত্ত সংগ্রহের মাধ্যমে যে ছবি নির্মাণ হয় শুধুমাত্র সেটাই পছন্দ করে। একটি ছবি দেখো, আনন্দ পাও, টেনশন না নিয়ে ভুলে যাও। অপর ছবিটি যেটি মনে অনেক দিন পর্যন্ত রেখাপাত করে চলে আর গল্প ও তার অভিনয়। বলা বাহুল্য, প্রথমটির ক্ষেত্রে বর্তমানে দর্শক সংখ্যা প্রায় 90%-রও বেশি। দ্বিতীয়টির ক্ষেত্রে সে সংখ্যা হাতে গুনে 10%-রে কম হতে পারে বলে আমার ধারণা। এই দুই ধরনের দর্শকদের চাহিদা মেটাতে বাংলা ছবি তৈরিও হচ্ছে। এখন প্রশ্ন হলো, এর মধ্যে ভালো ছবি ঠিক কোনটিকে বলবো আমরা বা ভাববো। আজকের ডিজিটাল ইন্ডিয়ার যুগে স্বাভাবিকভাবেই যেটি দেখার দর্শক সংখ্যা বেশি সেটিকেই ভালো ছবির আখ্যা দেওয়া যেতে পারে। তবে শুধুমাত্র সংখ্যাতত্ত্বের বিচারে ছবির মানমাত্রাকে সঠিকভাবে বিচার করা সম্ভব কি? ধরা যাক, আজকাল একটি বাণিজ্যিক বাংলা ছবি বানাতে যে আর্থিক খরচ হয়ে থাকে, সেই অর্থের বিনিময়ে 70 বছর আগে নির্মিত পথের পাঁচালীর মতো ইতিহাস সৃষ্টিকারী ছবি প্রায় শতাধিকেরও বেশি তৈরি করা সম্ভব। অথচ সপ্তাহ ঘুরতে না ঘুরতেই ডিজিটাল ইন্ডিয়ার যুগে এই সব বাণিজ্যিক বাংলা ছবিগুলো সিনেমাপ্রেমিক মানুষদের মন থেকে মুছতে শুরু করে খুব তাড়াতাড়ি। অথচ পথের পাঁচালী বা সেই মানের ছবির স্থায়িত্ব শতবর্ষের চাইতেও অধিক হলেও হতে পারে। বাংলা ইন্ডাস্ট্রির সাথে সাথে বাংলা ছবির দৈন্যদশা আমাদের সবার কাছে আজ উন্মুক্ত। আমরা সবাই জানি ও বুঝি যে বাংলা ছবির নির্মাণের কর্তৃত্ব আজ কাদের হাতে ও কী রীতিনীতিতে তারা পরিচালনা করছে। তবে এটা না বোঝার কোনো উপায় নেই যে ছবি নির্মাণের ক্ষেত্রে বাংলা সাহিত্য, বাংলা রুচি, বাংলার শিল্প মানসিকতা এনাদেরই বাদৌলতে তলানির দিকে গিয়ে উপস্থিত হয়েছে। আরও কিছু বছর এদের হাতে কর্তৃত্ব থাকলে আগামী প্রজন্মের বাঙালিদের ভুলে যেতে হবে যে এ বাংলায় সৃষ্টি হয়েছিল সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, বুদ্ধদেব দাশগুপ্তের মতো খাঁটি বাঙালি চিত্র পরিচালকদের অসাধারণ সব কৃতিত্ব। সময় অনেকখানি অতিক্রান্ত হওয়ার পরেও কিন্তু তাদের মতো গুণী বাঙালি চিত্র পরিচালক সৃষ্টি হচ্ছে না বা দেখা যাচ্ছে না এ বাংলায়। এ প্রসঙ্গে আমি একটু পরে আসছি। আমরা সবাই জানি যে আমাদের এই ইন্ডাস্ট্রিতে হাতে গোনা কিছু অসামাজিক লোকেদের দ্বারা বর্তমানে পুরো বাংলা ইন্ডাস্ট্রি রাজনীতির ছত্রছায়ায় লালিত পালিত হচ্ছে। অভিনয় জগতের একটা বিরাট গ্রুপ যারা পলিটিক্যালি নিজেদেরকে মানে এমন একটা জায়গায় নিয়ে গেছে যেন মনে হচ্ছে যে তারাও এখন হর্তাকর্তা বিধাতা। আমি কি জানি না কে কি রেমুনারেশন পায়, আমি কি জানি না কার কি করার যোগ্যতা আছে। আমি তো জানি প্রসেনজিৎ চ্যাটার্জির কি করার যোগ্যতা আছে, হ্যাঁ, আর সে কি করেছে। তার জায়গায় আজকের একটা অভিনেতা বা অভিনেত্রী, হিরো বা হিরোইন যে এমপি হয়েছে, এমএলএ হয়েছে, সে কি করছে সেটাও দেখতে পাচ্ছি। আমি এই সমস্ত অভিনেতা অভিনেত্রীদেরকে আমার ফ্রেটার্নিটির বলে বিশ্বাসই করি না এবং আমি ঘৃণাবোধ করি তাদের
দিকে তাকাতে বা তাদের নাম উল্লেখ করতে। এবং আমি লজ্জাবোধ করি যে আজকে সমস্ত সাধারণ মানুষের ক্ষোভ শুধু এই পলিটিক্যাল পার্টিতে জড়িয়ে পড়ার জন্য আমাদের যে ইন্ডাস্ট্রিটা একসময় মানুষ এত সম্মান দিত, এত গৌরবান্বিত একটা ইন্ডাস্ট্রি ছিল, তাকে আজকে পায়ের তলায় নামিয়ে দিয়েছে। না আছে তাদের উচ্চমানের ছবি নির্মাণের যোগ্যতা, না আছে ইন্ডাস্ট্রিকে সঠিক মাত্রায় পরিচালনা করার সদিচ্ছা। আর এদের দ্বারা নির্মিত ছবির মান যা হবার তাই হচ্ছে। আর্থিক প্রতিকূলতাকে সাথে নিয়েও এই প্রজন্মের ছোট ছোট ছেলেমেয়েরা বেশ কিছু ভালো কাজ করেছে। এই সব ছেলেমেয়েদের স্বল্পদৈর্ঘ্যের বেশ কিছু অসাধারণ ছবি দেখার সৌভাগ্য আমার হয়েছে। নবপ্রজন্মের এই সব ছেলেমেয়েরা অসাধারণ ছবি আমাদের উপহার দিলেও কিন্তু যেহেতু মূল স্রোতে ভেসে থাকার মতো তাদের অনুকূলতা একেবারেই নেই, তাই তারা সৃষ্টির সাথে সাথেই ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের সবার মনে আছে সত্যজিৎ রায়ের পথের পাঁচালীর চুনিওয়ালা দেবী অর্থাৎ ইন্দিরা দেবীকে। তার মতো এমনই অনেক প্রতিভাবান কলাকুশলী ছিলেন যাদের যত্ন সহকারে আবিষ্কার করতে হতো। তারা কেউ কিন্তু আজকের মতো কোনো স্বনামধন্য নাট্যগোষ্ঠী অথবা ইনস্টিটিউট থেকে পড়ে উঠে আসেনি। যোগ্য পরিচালকরা তাদের আবিষ্কার করতেন এবং পরবর্তী সময়ে তারা এক একজন কিংবদন্তি হয়ে আমাদের কাছে এসেছেন। আজকের পরিদৃশ্যটি একটু ভেবে দেখা যাক। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ছত্রছায়ায় দিন দিন গজিয়ে চলেছে কাস্টিং ডাইরেক্টরের নামে একটি অতি ভারী শব্দ। তাদের কাজ অসহায়, গরিব, স্বপ্ন দেখা ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিজেদের জালে ফাঁসিয়ে অর্থ উপার্জন করা। ভাববার বিষয় হলো এ ব্যাপারটি শুধু যে আমি জানি তা নয়, বাংলার আপামর সিনেমা প্রেমিক প্রায় প্রত্যেক মানুষই অবগত রয়েছে। জুনিয়র আর্টিস্ট হিসাবে কাজ পাইয়ে দেওয়ার নামে তাদের ভবিষ্যতের সাথে ভীষণভাবে অপব্যবহার করা হচ্ছে। কম্প্রোমাইজ করে কাজ পাওয়া, টাকা পয়সা দিয়ে কাজ পাওয়া ও রেফারেন্স থাকলে কাজ পাওয়া, এই তিন অধার্মিক চরিত্রগুলো বাংলা ইন্ডাস্ট্রিতে ভীষণভাবে সক্রিয় আজ। পুরোপুরিভাবে না হলেও বহু অংশে এরা বিচরণ করে চলেছে বাংলা ইন্ডাস্ট্রির ভব্য এই ময়দানে। এদের আটকানোর মতো সদিচ্ছা না এ প্রজন্মের জ্ঞানীগুণী চিত্র পরিচালকদের রয়েছে, না বিখ্যাত কলাকুশলীদের রয়েছে, না প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়। অন্যদিকে আবার বক্স আর্টিস্টের তকমা লাগিয়ে বহু নেতা অভিনেতা সেই কবে থেকে ইন্ডাস্ট্রি বিচরণ করে চলেছে, অথচ তাদের বিকল্প হিসাবে ইন্ডাস্ট্রিতে প্রবেশ করার মতো অনেকের যোগ্যতা থাকলেও তারা কেউ যোগ্য হিসাবে প্রবেশ করার সুযোগ একেবারেই পায় না। এখানে প্রশ্ন, এমনটি কেন হবে? টম হ্যাঙ্কস, রবার্ট ডি নিরো, জনি ডিপ, জুলিও রবার্টস, অ্যাঞ্জেলিনা জোলিও, এইসব স্বনামধন্য প্রত্যেকেই হলিউডের বিখ্যাত অভিনেতা অভিনেত্রী। তাদের ছবির সংখ্যা গড়ে 50 থেকে 55। তারপর তাদের জায়গায় বিকল্প অভিনেতা অভিনেত্রীরা আসে এবং তারাও এক একজন অল্প সময়ের মধ্যে কিংবদন্তির শিরোপা অর্জন করে। এদের মধ্যে অনেকেরই আরও ভালো কাজ করার যোগ্যতা থাকা সত্ত্বেও এরা নতুনদের জায়গা ছেড়ে দেয়। এইভাবে আমরা হলিউডে পেয়ে থাকি বিশ্ববন্দিত বহু অসাধারণ সব চরিত্র ও ছবি, কিন্তু সত্যজিৎ, ঋত্বিক, মৃণাল বা বুদ্ধদেব দাশগুপ্তর পরে সেভাবে আর কোনো কিংবদন্তির দেখা পাওয়া যাচ্ছে না কেন এ বাংলায়? পাবই বা কীভাবে? ঈশ্বরের দেওয়া প্রতিভাকে যদি আমরা কম্প্রোমাইজের মধ্যে দিয়ে খুঁজে নেওয়ার আগ্রহকে প্রাথমিকতা দিয়ে থাকি, তাহলে যোগ্য উত্তরসূরির আবির্ভাব কীভাবে ঘটবে? কম্প্রোমাইজ শব্দটির সাথে আমরা বিশেষত নারী অভিনেত্রীদের যেভাবে পরিচয় ঘটিয়েছে তা সত্যিই নিন্দনীয়। এর থেকে বেরিয়ে এসে কাজ পাওয়া অভিনেত্রীদের কাছে একটা স্বপ্নের মতো। আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে আপনি যে কোনো সংঘর্ষরতা অভিনেত্রীদের জিজ্ঞাসা করে এর সত্যতা যাচাই করে নিতে পারেন। দুর্ভাগ্য বাংলার সিনেমাপ্রেমী দর্শকদের। তারা হয়তো জানেই না
বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এমন চরম অবক্ষয়ের দীর্ঘ এপিসোডের সত্য কাহিনী। এই এপিসোডে আরও বহু কালো অধ্যায় জুড়ে রয়েছে। সবগুলোকে এই অল্প সময়ের মধ্যে প্রতিবেদনের রূপে সামনে আনাও সম্ভব নয়। শেষ করার আগে শুধু এতটুকুই বলবো, এক সুদীর্ঘ আন্দোলনের মধ্যে দিয়ে ইন্ডাস্ট্রিকে বাঁচানোর দায়িত্ব বঙ্গবাসীকে অর্থাৎ সিনেমাপ্রেমী মানুষদের একযোগে নিতে হবে। তা নাহলে আমরা আরও ভয়ঙ্কর দিনের জন্য অপেক্ষা করছি। স্পেশাল করেসপন্ডেন্সে আজ এই পর্যন্ত। আগামী সপ্তাহে এমনই এক বিশ্লেষণ ভিত্তিক প্রতিবেদন নিয়ে হাজির হব আমি রথীন্দ্র নারায়ণ সেনগুপ্ত। নমস্কার।